শূন্য থেকে গ্রামার শিখি এই ফ্রি কোর্সটার আজকে হচ্ছে সেন্টেন্সের খুঁটিনাটি শিখাবো আপনাদেরকে। সো যারা আগের ক্লাসটি দেখেন নাই, আপনারা হচ্ছে আমাদের ফেসবুক পেজেই ক্লাসটি আছে, যারা খুঁজছিলেন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, আমাদের ফেসবুক পেজে আছে। তো আজকে টপিক হচ্ছে সেন্টেন্স। আমরা এই টপিকটা খুবই ভালোভাবে পড়বো ইনশাল্লাহ, আপনারা হচ্ছে আমাদের সাথে থাকেন, ঠিক আছে। আমরা ক্লাস শুরু করতেছি। বলে আমার যে কথা, আপনারা কি জানেন যে সেন্টেন্স কি? কেউ বলতে পারবেন যে সেন্টেন্স কি? দেখি কারা পারে। আমি কমেন্ট দেখতেছি, আপনারা বলেন যে সেন্টেন্স কি, এক কথায় বলবেন। এটি আমি এর আগে একটা রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম যেখানে আমি সেন্টেন্সের খুঁটিনাটি আলোচনা করছিলাম। আপনার কি মনে আছে সেটা? দেখছেন আপনারা ক্লাসটি? ওকে, আচ্ছা দেখেন, আমি বলি, আমার ক্লাস করলে আপনি হচ্ছে মুখস্থ করার কোনো কিছুই থাকবে না, আপনি মুখস্থ করা লাগবে না, এক কথায় শেষ। এবং পরীক্ষায় কোনগুলো বেশি আসে সেটাও দেখাবো। দেখেন, সেন্টেন্স মানে হলো আপনি এমন কিছু বলবেন কাউকে যেটা আপনার মনের ভাব প্রকাশ পাবে এবং যে শুনতেছে সে যাতে ভালোভাবে বুঝতে পারে বিষয়টা। আসেন এক্সাম্পল দিই। যেমন আমি বললাম আমি খাই, আমি খাই, ঠিক আছে। বা আচ্ছা আরো অন্য কিছু বলি, যেমন আমি বললাম যে আমি খেলি, আমি খেলি, আমি এই কথাটা বললাম, আমি খেলি। আচ্ছা এখন একটু দেখেন, আমি খেলি এই কথাটা কি পূর্ণাঙ্গ হলো? আপনি যদি আপনার বন্ধুকে বলেন এই আমি খেলি, কি খেলি, এটা প্রশ্ন আসে না? ভাই আসে তো। আমি যদি বলি যে আমি খাই, কি খাই, তাও তো প্রশ্ন আসে। এখন আমরা যদি ইংরেজি বলি যে আমি বললাম যে আই ইট, কিছুই আর বললাম না। আমি বললাম যে আই প্লে, আমি খেলি, হইলো? এখানে কোনো কোনো কিছু হইলো? পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাইছে? মনের ভাব কি প্রকাশ পাইছে? আমার পাই নাই। তার মানে আমার এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমি তাকেই বলবো যেটা হচ্ছে আমার সুন্দর করে একটা অর্থ প্রকাশ পাবে, আমার মনের ভাবটা প্রকাশ পেতে হবে। তার মানে আই ইট রাইস হতে পারে, আই ইট ম্যাঙ্গো দেন না, কোনো সমস্যা নেই, মানে যে কোনো কিছুই দেন সেটা আপনার মনের ভাব প্রকাশ পাবে। মানে আমি ভাত খাই, আমি আম খাই, ঠিক আছে, আমি কলা খাই, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এই হলো আমার একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। তার মানে সেন্টেন্স কাকে বলে? যদি যারা ছোট আছে তাদের হয়তো পরীক্ষা আসতে পারে, ক্লাস 3, 4, 5 এদেরকে কথা বলতেছি। সেন্টেন্স মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করে এমন একটা লাইন, ঠিক আছে। তো যাই হোক, এটা পরীক্ষা সাধারণত আসে না, তো এত কিছু কাহিনী করে লাভ নাই, সেন্টেন্স বুঝতে হবে যে মনের ভাব প্রকাশ করে। আসেন এখন এই যে সেন্টেন্স আমরা যে বলি, আমরা লিখি, হাবিজাবি করি, হ্যাঁ, বা আমি যে কথা বলতেছি, এই টাইপের সেন্টেন্স আছে 5 প্রকার অর্থ অনুযায়ী। কত প্রকার? 5 প্রকার। এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স, গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। তাহলে মোট কত প্রকার হলো? 8 প্রকার। অর্থ অনুযায়ী 5 প্রকার, গঠন অনুযায়ী 3 প্রকার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা অর্থ অনুযায়ী যে 5টা প্রকার সব খুঁটিনাটি সুন্দরভাবে জানবো। এবং এই ক্লাসটা যারা দেখবে ভালোভাবে, তাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যারা অনেক ভয় পায় না, তাদের সেই ভয়টা কেটে যাবে। প্লাস যারা অ্যাডমিশন টেস্ট দিবে, জব প্রিপারেশন নিচ্ছেন, এখান থেকে আপনি মার্ক কমন পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাস কি শেয়ার করতেছেন বেশি বেশি? ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে এই অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে মোট কত প্রকার? অর্থ অনুযায়ী কত প্রকার? 5 প্রকার। আমরা সেটা দেখবো এখন, ঠিক আছে। এই যে দেখেন, ওকে, তাহলে অর্থ অনুযায়ী কত প্রকার বললাম? 5 প্রকার। 5 প্রকার, ঠিক আছে। এখন আমরা একটা একটা করে শিখবো অর্থ অনুযায়ী যে 5 প্রকার। নাম্বার 1, আজকের ক্লাসে এটাই শিখবো আমরা এবং খুবই সহজভাবে। দেখেন, নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের মিনিং হলো, এটা বলতে বোঝা হচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য, আচ্ছা, বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ আপনি
আপনার কথা বলতেছেন যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, ঠিক আছে, আই প্লে ফুটবল, দে আর রাইটিং, এই টাইপের যত আপনি বাক্য বলেন সবটাই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। আপনি আপনার বাবা মার কথা বলতেছেন, আপনি আপনার ফ্যামিলির কথা বলতেছেন, আপনি কি করতেছেন এটা লিখতেছেন, বলতেছেন, এই টাইপের যত কথা আছে সবই বর্ণনামূলক বাক্য। এখন এই কথা বলার সময় বা লেখার সময় আমরা আবার দুই ধরনের লিখে থাকি এই অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। তার মানে আমরা কি লিখতে পারি না যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার? এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভাগ কয়টা? দুইটা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বোধক বাক্য, ঠিক আছে, আমি হ্যাঁ লিখে দিলাম। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ মানে কি বলেন? না বোধক, ঠিক আছে, না বোধক বাক্য। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। দেখেন খুব মনোযোগ, অ্যাফার্মেটিভ বাক্যগুলো কি? যেমন আমি বললাম যে আই রিডস এ বুক, ঠিক আছে, আমি একটা বই পড়ি। এখন এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি বললাম যে আই এম নট এ গুড বয়, মানে আমি একজন ভালো ছেলে নয়, ভালো বালক নয়। তো এখানে দেখেন নট যুক্ত করা হয়েছে, আর এখানে দেখেন কোনো নট নাই। যেখানে নট নাই সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেখানে নট আছে সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন একটা বিষয় শিখিয়ে দিই। এখানে দেখেন, আচ্ছা আরেকটা যেমন আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, দেখেন, ঠিক আছে। সো এখন এই যে এখানে আই রিডস হয়েছে, একটু ভুলে গেছে তাই না? আপনারা ধরতে পারছেন কিনা জানি না, আমার একটু ভুলে গেছে, সরি। দেখেন এই যে, ঠিক আছে, আই রিড এ বুক। ওকে, কারণটা কি? ভুলটাও বলে দিই। কারণ আপনি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেবেন তখন হচ্ছে ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। তো তখন অ্যাস বাই এস যুক্ত হয়, কিন্তু আপনি যখন আই নেবেন, আই এর ক্ষেত্রে তো এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য কোনো কিছুই যুক্ত করা লাগবে না, ঠিক আছে। দেখেন এটাও কিন্তু হ্যাঁবোধক বাক্য। এখন আমি তার সাথে নট যুক্ত করে দিলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যায় না? নেগেটিভ হয়ে যায়। এখন প্রশ্ন আসে না স্যার, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলাকে কি বলে? বিভার্ব বলে। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলাকে কি বলে? বিভার্ব বলে, সাহায্যকারী ভার্ব বলে। যখন সাহায্যকারী ভার্ব থাকে তখন আমি নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু এই বাক্যে খেয়াল করেন, বা এই ধরনের যতগুলি বাক্য আছে, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমাদেরকে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড নিতে হয়। বুঝতে পারছেন? এটা কি বুঝেন? ডু ডাজ ডিড, এই টু ডু ভার্বগুলো নিতে হয় আমাদেরকে যদি সাহায্যকারী ভার্ব না থাকে। যেমন এই বাক্যে সাহায্যকারী ভার্ব নাই, এই জন্য আমাদেরকে নেগেটিভ করতে হলে আমাদেরকে ডু ডাজ ডিড নিতে হবে। এটা কি বুঝেন আপনারা? বুঝছেন? এটা কি পড়ছেন আপনারা? বলেন তো। আমাদের নোয়াখালীর একজন স্টুডেন্ট পাইছি, হ্যাঁ দুই তিনজন স্টুডেন্ট পাইছি নোয়াখালী, খুব ভালো। দেখেন যদি সাহায্যকারী ভার্ব থাকে তখন আমি যদি কোনো একটা বাক্যকে নেগেটিভ করতে চাই তাহলে জাস্ট আমি নট যুক্ত করলে হয়ে যায়। কথা কি বুঝছেন? যেমন এখানে এখানে একটা বাক্য দিয়ে বুঝাচ্ছি। আমরা এখন এই বাক্যটাকে যদি নেগেটিভ করি, আমি ফার্স্ট অফ অল সাবজেক্ট নিলাম, রিড আছে, রিড ভার্ব হিসেবে কি আছে? রিড আছে। তো এই রিড এটা হচ্ছে কি প্রেজেন্টে আছে বাক্যটা। প্রেজেন্ট টেন্স থাকলে ডু এবং ডাজ থেকে নিতে হয়, প্রেজেন্ট টেন্স থাকলে ডু এবং ডাজ থেকে নিতে হয়, ফার্স্ট টেন্স হলে ডিড থেকে নিতে হয়, ফার্স্ট টেন্স হলে ডিড আর প্রেজেন্ট হলে ডু এবং ডাজ। এখন প্রশ্ন আসে স্যার এটার সাথে আবার ইয়েস আছে, তাহলে এটা কখন নিব? প্রশ্ন আসে না? যদি এখানে হি থাকতো তখন এটার সাথে অ্যাস যুক্ত হইতো না, হি রিডস, তখন আমি ডাজ নিতাম। এখন তো কোনো অ্যাস নাই, যার জন্য আমাকে ডাজ নিতে হচ্ছে না। আর আমি যদি গ্রামারের রুলস বলি সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমি ডাজ নিব, এছাড়া লাগবে না। ফার্স্ট ফর্ম ইয়ার সাথে লাগবে না, ঠিক আছে, ফার্স্ট পারসনের সাথে লাগবে না। তার মানে আমি যদি এখন নেগেটিভ করতে চাই, আই রিড এ বুক, এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে রিড এর জন্য আমাকে ডু নিতে হবে, ডু, তাহলে আমি ডু নিব।
আর নেগেটিভ মানে তো নট, তার মানে এন অ্যাপোস্ট্রফি টি, অথবা আপনি চাইলে ডু নটও লিখতে পারেন, বাট আমি অ্যাডভান্স লিখতেছি নট, ঠিক আছে, আই ডোন্ট। এরপরে এই ভার্বকে বেস ফর্মে রেখে পরটা লিখতে হবে, তার মানে রিড এ বুক, রিড এ বুক। এটা কি বোঝা গেল? আবার বলতেছি, দেখেন এখানে আমি আমি যদি এটার 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 ইয়াটা ফর্ম লিখি, অ্যাফার্মেটিভ ফর্মটা লিখি, এটা হচ্ছে এমন যে আই এম এ গুড বয়। কেমন? আই এম এ গুড বয়, এটাকে আমি নেগেটিভ করছি। নেগেটিভ করার সময় কি করছি? জাস্ট এই এম এর সাথে নট যুক্ত করছি, কারণ এটা হচ্ছে আমরা জানি বি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত করলে হয়ে যায়। এখন যদি বি ভার্ব না থাকে, যেমন আই রিড এ বুক, এখানে কি কোনো বি ভার্ব ছিল? বি ভার্ব ছিল না, এই জন্য আমাকে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড নিতে হবে। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ। যদি ভার্বের সাথে অ্যাশ থাকে তখন ডাজ, যদি না থাকে তখন ডু। এটা কি বুঝছেন? বুঝলে এখন একটা কুইজ দিব, দেখি সবাই অ্যান্সার করবেন। কুইজ কি দিব? রেডি আপনারা? আপনারা কি রেডি? কুইজ দিব এখন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একদমই সিম্পল ভাবে বলি, যেমন আমি বললাম যে রহমান goes to school, বলেন এর নেগেটিভ কি হবে? এই বাক্যটা যদি আমি নেগেটিভ করি তাহলে এর আনসার কি হবে? আমি বলতেছি সে বিদ্যালয়ে যায়, তাহলে এটার নেগেটিভ ফর্ম কি হবে? আমাদেরকে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড নিতে হবে, ঠিক আছে। যদি ফার্স্ট টেন্স হয় তখন আমরা ডিড নিব, প্রেজেন্ট টেন্স হলে ডু এবং ডাজ থেকে নিব। এখন যদি অ্যাশ থাকে তখন ডাজ নিব, যদি অ্যাশ না থাকে তখন ডু নিব, আর এরপর জাস্ট নট যুক্ত করে দিলে আনসারটা হয়ে যায়। আচ্ছা, সবসময় মনে রাখবেন, আমরা যখন ডু নট, ডাজ নট, ডিড নট যাই লিখি, এরপর যে ভার্বটা বসবে সেটা বেস ফর্মে বসবে, অর্থাৎ এর সাথে যদি ইএস থাকে সেটা বাদ দিতে হবে, এর সাথে যদি ইডি থাকে তখন সেটা বাদ দিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সাবজেক্ট আমি লিখলাম, ঠিক আছে। সাবজেক্ট লেখার পরে হচ্ছে এখানে যেহেতু ইএস আছে তার মানে আমাদেরকে ডাজ নিতে হবে, তার মানে আমি ডাজ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে নট যুক্ত করব, আমি সরাসরি লিখে দিলাম। এরপর গোজ আর হবে না, এখানে গো হবে, গো টু স্কুল, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের আনসারগুলি হবে। সো এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কাহিনী, যেখানে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স দেখছি, তাই না? যেখানে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনামূলক বাক্য, যেখানে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। অ্যাফার্মেটিভ বাক্যে হচ্ছে কোনো নট থাকবে না, নেগেটিভ বাক্য হচ্ছে নট থাকবে, ঠিক আছে। আর যদি আমাদের কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড নিব। টেন্স অনুযায়ী ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, ডিড হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে বসে, ঠিক আছে। ওকে, সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি সম্পর্কে কোনো ধারণা আছে? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা মূলত আদেশ, উপদেশ, অনুরোধ বুঝায় আর কি। কি কি বুঝায় বলেন? একটু হচ্ছে আদেশ বুঝাবে, আমাদের উপদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে। আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যগুলোই হচ্ছে মূলত কি আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যেমন আমি একদম সিম্পল ভাবে বলি, এই ধরনের সেন্টেন্স হচ্ছে আমরা প্লিজ দ্বারা দেখি, কাইন্ডলি দ্বারা দেখি, এবং আমরা ভার্ব দ্বারা দেখি। এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো দেখি। কি কি থাকবে? প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে,
এবং কি মেইন ভার্ব থাকতে পারে। যেমন আমি বললাম যে প্লিজ গিভ মি এ কাপ অফ টি, মানে হচ্ছে দয়া করে কি আমাকে এক কাপ চা দাও। তো এখানে দেখেন প্লিজ দ্বারা শুরু হয়েছে, তার মানে এই বিষয়টার দ্বারাই আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, ঠিক আছে। যেমন আমি বললাম যে ডু দ্য ওয়ার্ক, দেখেন ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডু দ্য ওয়ার্ক মানে কি কাজটা করো, ঠিক আছে। এই ধরনের যতগুলি আদেশ বুঝাবে, যত সেন্টেন্স দ্বারা উপদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে, সবটাই হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বুঝবো। এটা কি বোঝা গেল? আমাদের ঠিক আছে, ওকে। আমাদের ক্লাসটা এখন পর্যন্ত 26 জন স্টুডেন্ট শেয়ার করছেন, সো শেয়ার করতে থাকেন, শেয়ার করে রাখলে আপনারই লাভ বেশি। এবং আমরা এখান থেকে 10 জন স্টুডেন্ট পেইড ব্যাচে নিয়ে যাব, ঠিক আছে, যাদেরকে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, আপনারা নিশ্চয় জানেন যে আমাদের জুলাই মাসের ব্যাচ যেটা শুরু হবে সেটা হচ্ছে 5 মাস ব্যাপী ক্লাস হবে। যারা ভর্তি হতে ইচ্ছুক এখান থেকে, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে, ঠিক আছে। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের সকল কোর্সের ডিটেলস, 01881817383। আমাদের হচ্ছে জুলাই 10 তারিখ থেকে পেইড ব্যাচ শুরু হবে, একেবারে ডিসেম্বর পর্যন্ত চলবে। সপ্তাহে 3 দিন হচ্ছে লাইভ ক্লাস চলবে, পরীক্ষা থাকবে, নোট পাবেন আপনারা, এন্ড এভরিথিং সবকিছু পাবেন, ঠিক আছে। যেখানে আমি ধরে নিব আমার স্টুডেন্ট কিছুই পারে না, একেবারে জিরো থেকে শুরু হবে। সো আমাদের এই ক্লাসগুলো এখন যারা নিয়মিত দেখতেছে, এখান থেকেও আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে নিব যারা হচ্ছে আমাদের ক্লাসগুলি করবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝা গেল? ইম্পারেটিভ সেন্টেন্স বোঝা গেল, তাহলে আমরা নেক্সটে যাব। বনলতা বলতেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো তাহলে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, ওকে। এরপরে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিন্তা করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো মূলত প্রশ্ন করা হয়। এই ধরনের সেন্টেন্সে কি করা হয়? প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল বলি, আমি বললাম যে আর ইউ এ স্টুডেন্ট, আমি বললাম যে আর ইউ এ স্টুডেন্ট মানে কি তুমি কি একজন ছাত্র। এখানে দেখেন আমার সাহায্যকারী ভার্বটা প্রথমে আসছে, খেয়াল করছেন? সাহায্যকারী ভার্বটা কোথায় আসছে? প্রথমে আসছে। এই ধরনের সেন্টেন্সে আমরা ভার্বটাকে মূলত প্রথমে দেখি। আচ্ছা, যেমন আমি বললাম, যদি আপনার মাথায় বুদ্ধি থাকে, আমি এখন বললাম যে আই এম এ গুড বয়। আচ্ছা, গুড বললে আবার বেশি ঝামেলা হয়ে যাবে, আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট। আচ্ছা বলেন, এটাকে আপনি কোয়েশ্চেন করেন, এটাকে কোয়েশ্চেনে নিয়ে যান, কিভাবে করবো বলেন তো? এটাকে কোয়েশ্চেন করলে কিভাবে হবে? এই ধরনের সেন্টেন্সগুলোতে যদি আমরা যে ভার্বটা দেখে জাস্ট একে সামনে আনলেই হয়ে যায়, ঠিক আছে। এবং আপনি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান, জাস্ট আপনি নট যুক্ত করে দিবেন। যেমন এম এর সাথে আপনি নট যুক্ত করে দেন, আই এ স্টুডেন্ট। বা আপনি যদি শুধু বলেন এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র, আমি কি এম আই বয়, আমি কি বালক, এই ধরনের সেন্টেন্সগুলো আপনি বাক্য কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবেন। যদি আমাদের এই ধরনের ভার্ব থাকে, বি ভার্বগুলি থাকে, বা আমরা সাহায্যকারী ভার্বগুলো যেগুলো চিনি, আর যদি আমাদের বি ভার্ব যদি না থাকে, তাহলে আগের মতো। যদি বি ভার্ব না থাকে, তখন হচ্ছে কি আমাদের আগের মতো ডু ডাজ ডিড দিয়ে আমরা হচ্ছে আনসারগুলি করব, কোয়েশ্চেনগুলি করব, ঠিক আছে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবং আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডগুলি কোনগুলি বলেন তো? আমাদের যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলি আছে, ডব্লিউএইচ ওয়ার্ডগুলি কি কি বলেন? আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে থাকি, আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করে থাকি, আমরা আর কি দ্বারা বলেন, আমরা হাউ দ্বারা প্রশ্ন করে থাকি, ইত্যাদি ইত্যাদি। এগুলো দ্বারা আমরা প্রশ্ন করে থাকি, তাই না? যেমন আমরা সব সময় যে প্রশ্নটার সম্মুখীন হই যে হোয়াটস ইউর নেম,
এই ধরনের যে আমরা সেন্টেন্সগুলো দেখি এগুলো সবগুলো হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। এবং এখানে হচ্ছে এই যে দেখেন আমি এখানে সংক্ষিপ্ত ভাবে লিখছি, আপনি ইচ্ছে করলে হোয়াট ইজ ইউর নেম এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে দেখলাম, একটা হচ্ছে আমরা সাহায্যকারী ভার্বকে প্রথমে এনে সেটাকে আমরা প্রশ্নবোধক বানাতে পারি, আরেকটা হচ্ছে আমরা WH ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে পারি, ঠিক আছে। যদি আমাদের একটা সেন্টেন্সে যে একটা সেন্টেন্স দেয় যে তুমি এটাকে ইন্টারোগেটিভ নিয়ে যাও, সেটাতে যদি আমরা বি ভার্বগুলি না থাকি, আমরা যদি অক্সিলারি ভার্বগুলি না দেখি, তাহলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ডু ডাজ ডিড নিতে হবে, যেহেতু আমাদের সাহায্যকারী ভার্ব নাই, যদি না থাকে আর কি, জাস্ট আগের মতোই। এটা কি বোঝা গেল? হ্যাঁ, হোয়াট, হোয়েন, হোয়াই, এই আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করে থাকি, তাই না? ওকে, সো তাহলে আমরা যেটা বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্স মানে প্রশ্ন করা হয়। এখন আপনার বাসায় কাজ হবে আপনি বেশি বেশি প্রশ্নবোধক বাক্যগুলো লিখবেন, তাহলে হচ্ছে আপনার প্র্যাকটিসে চলে আসবে। যারা হচ্ছে ভাষা শিখতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, ঠিক আছে। WH কোয়েশ্চেন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে আপনি পারবেন। আচ্ছা, এরপর আমরা যদি নাম্বার 4 দেখি, আমাদের নাম্বার 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। কি অপটেটিভ সেন্টেন্স? আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স হলো যেগুলো দ্বারা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য, যেগুলি ইচ্ছা বুঝাবে, প্রার্থনা বুঝাবে, ঠিক আছে, এমন বাক্য যেগুলো দ্বারা দোয়া বোঝায় আর কি, আমরা সহজ কথা বললে। এবং এই ধরনের বাক্য হচ্ছে আমরা মেয়ে দ্বারা দেখে থাকি, এই ধরনের বাক্য আমরা মেয়ে দ্বারা দেখে থাকি অথবা লং দ্বারা দেখে থাকি, ঠিক আছে। যেমন আমি বললাম যে একটা বাক্য বললাম যে মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক, এই ধরনের বাক্য। আপনি বলুন যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই টাইপের, মানে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, ঠিক আছে। মে এবং লং দ্বারা আমরা দেখে থাকি। এবং আমি যখন একটা বাক্যকে চেঞ্জ করব, ঠিক আছে, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করব, তখন আমরা মে দ্বারা যে মে দ্বারা হচ্ছে যে লাইনগুলি, সেন্টেন্সগুলি, এইগুলাকেই মূলত হচ্ছে আমরা চেঞ্জ করে থাকি, লং দ্বারা গুলো লাগে না, ঠিক আছে, ওগুলা করা যায় না, মে দ্বারা গুলাই আমরা করি, ঠিক আছে। এখানে আর খুব বেশি ডিপলি জানার কিছু নাই, বুঝতে পারছেন? নাম্বার 5 যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। শুনেন, এইখানে এর বেশি আর খুব বেশি জানার দরকার না। আপনি যদি বই পড়তে যান, হ্যাঁ, বইতে দেখবেন যে অনেক কিছুই আছে, আসলে এত কিছু এই টপিকে না পড়লেও চলে। মনে রাখতে হবে যে টপিক যতটুকু প্রয়োজন ততটুকুই পড়তে হবে, বেশি পড়তে গেলে আপনার টাইম লস্ট হবে, আপনার মাথা বেশি ভারী হবে। গ্রামারকে এত কঠিন ভাবার দরকার নাই, ঠিক আছে। যেটা আপনার বাক্য চিনার দরকার, আপনি হচ্ছে বাক্য চিনার দরকার। আপনি তো বুঝলেন যে অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছা সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, এখন সেটা মে এবং লং দ্বারা শুরু হয়। আপনি এখন যত বাক্যই দেখবেন মে এবং লং দ্বারা, বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। খুবই ইজি না? আপনি লাস্টে প্রশ্নবোধক দেখলে বুঝতে পারেন হ্যাঁ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আপনি আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্যগুলো দেখলে বুঝতে পারেন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তা এর চেয়ে আর খুব বেশি ডিপ এই টপিক আর জানার দরকার নেই আপাতত। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, আগামীকালকের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট পরীক্ষায় আসে। দেখেন, এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যেটা হচ্ছে আশ্চর্যমূলক বাক্য, ঠিক আছে, বিস্ময় বুঝাবে। আমরা যদি এই বাক্যটা দেখি, যেমন, আচ্ছা আগে বলি, আমরা কোনো কিছু দুঃখ হলে, আমরা আনন্দ বুঝালে হচ্ছে আমরা হুররা ব্যবহার করি। আনন্দ বুঝালে কি ব্যবহার করি? আমরা হুররা ব্যবহার করি, হুররা, ঠিক আছে। আমি বললাম যে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। এই যে, তো এই যে আমাদের একটা ওয়ার্ড যেটা শেষে হচ্ছে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন বসাচ্ছি। এটার কাহিনী হলো যে আমার আবেগটা প্রকাশ পাচ্ছে। আমরা কি খুশি হয়ে গেলে হুররা ব্যবহার করি, আমরা দুঃখ বুঝালে আমরা এলাস ব্যবহার করি, যেটা দ্বারা কি দুঃখ বুঝাই। তো এমন ঘটনা যেটা অনুযায়ী আমরা যেটা ব্যবহার করব সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। তো এই আমি যে আপনাদেরকে যে নোটগুলো দিব, এখানে আমি কিছু ওয়ার্ড দিয়ে দিব যেগুলো জাস্ট একবার রিডিং পড়লে হয়ে যাবে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের মূল উদ্দেশ্য হলো যে আপনার আবেগটা, আপনার ভাবটা প্রকাশ পাবে এখানে। যেমন আমি বললাম যে হাউ বিউটিফুল, the flower is, অথবা the bird is, আচ্ছা এখন দেখেন
এই যে হাউ, হোয়াট, দ্যার, এই টাইপের যত সেন্টেন্স থাকবে, এই ধরনের সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব শেষে যাবে এবং লাস্টে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নটা আসবে। কথা কি বুঝছেন? এই ধরনের সেন্টেন্সে কোথায় যাবে? লাস্টে আশ্চর্যবোধক চিহ্নটা আসবে। ঠিক আছে? সো এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে বোঝা গেল আমার হচ্ছে আবেগ বুঝাবে। ঠিক আছে, আমার হঠাৎ আবেগ বুঝাবে, বিস্ময় কোনো কিছু বুঝাবে। আমরা বলি না, ওহ পাখিটা কি সুন্দর, ফুলটা কি সুন্দর, এই টাইপের কথাবার্তা বলে না, এগুলো আর কি। সো তাহলে আমরা যেটা পাঁচটা বিষয় জানলাম, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আগামীকালকে ক্লাসে হচ্ছে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য। এখন বলেন যে আপনি যে ক্লাসগুলো করতেছেন, আপনাকে কি আমি খুব বেশি মুখস্থ করাচ্ছি? মুখস্থ করাচ্ছি না, আপনাকে আমি ধারণা দিচ্ছি। এই ধারণাটাই গুরুত্বপূর্ণ। আপনি ধারণা পেয়ে আপনি যখন বই খুলবেন, একবার রিডিং দিবেন, দেখবেন যে গ্রামার আপনার কাছে ক্লিয়ার। ঠিক আছে? আপনি কোন জেলা থেকে বলতেছেন আপনারা অনেকেই জানিয়েছেন আমাকে, আমি দেখছি, এবং ক্লাসটা যারা শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে হচ্ছে আপনি ক্লাসগুলি দেখতে পারেন। ঠিক আছে? আর আমাদের ভর্তি চলমান আছে। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, যে কোনো ক্লাস, যে কোনো ধরনের স্টুডেন্ট, আমি ধরে নিব আমার স্টুডেন্ট কিছুই পারে না, একদম প্রথম থেকে শিখবেন। জুলাই মাসের 10 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, আপনি শুধু একটা কল দিলেই হবে, আমি আপনাকে ডিটেলসে সবকিছু পাঠিয়ে দেবো। এবং আমাদের ক্লাসের রেফারেন্স যদি দেন, আমি একটা অফার দিয়ে দিব। ঠিক আছে? সো আমাদের হচ্ছে 5 মাস ব্যাপী ক্লাস হবে। জুলাই 10 তারিখ থেকে শুরু হলে ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে, এবং সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, সরাসরি ক্লাস করবেন, মজা করে গ্রামার শিখবেন। আমি গ্রামার আপনাকে মুখস্থ করাবো না, আমি আপনাকে বুঝাই দিব প্রতিটা বিষয় খুঁটিনাটি, এবং যে টপিকে যতটুকু প্রয়োজন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্টরা গ্রামার না পারার পিছনে একটা বড় কারণ দায়ী আছে। ধরুন সে টেন্স পড়তেছে, টেন্স পড়ার সময় সে কি হাবিজাবি সব পড়ে, বা যেটা দরকার নাই সেটাও সে মাথায় নিয়ে রাখে, যার কারণে তার কাছে কঠিন মনে হয়। তো আমি সেই বিষয়গুলোকে আপনাকে সিম্পল ওয়েতে বুঝাবো, এবং যতটুকু দরকার ততটুকু পড়াবো, এবং আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেনগুলো আলোচনা করে দিব, বা নেক্সট কি আসতে পারে সেটাও বুঝাই দিব, যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন সহজে। আর আমাদের ফ্রি ক্লাসগুলো করেন নিয়মিত, যারা অ্যাক্টিভ থাকবে সেখান থেকে আমি 10 জন স্টুডেন্টকে কি করব, আমাদের পেইড ব্যাচে নিয়ে যাব। ঠিক আছে? আর যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন সরাসরি, এখন ভর্তি হয়ে গেলে একটা অফার দিয়ে দিব, একটা ব্যাচে আপনাদেরকে ফ্রিতে যুক্ত করে দিব। সো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনি ডিটেলসে পেয়ে যাবেন। সো আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমার ক্লাস যারা নিয়মিত দেখেন অবশ্যই তারা জানেন যে আমি আসলে কতটা সহজভাবে বুঝাতে পারি স্টুডেন্টকে। সো থ্যাংক ইউ সো মাচ, ক্লাসের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। এবং আগামীকাল আমাদের সন্ধ্যা 7টা বাজে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ আমাদের গঠন অনুযায়ী সেন্টেন্স যে 3 প্রকার, এই 3টা নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কথা হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আমাদের একটা পোস্ট দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিংক নিচে কমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে জয়েন হয়ে যান, নোট পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।